সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক কানে মোদের, ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। নমস্কার, আমাদের শান্তিনিকেতন অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী সুদর্শনা বাজপাই। শ্রীমতী বাজপাই বহুদিনের শান্তিনিকেতনের বাসিন্দা। আজকে ওনাকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে। ওনার সঙ্গে আমরা পুরনো শান্তিনিকেতনের নানান গল্প করব। সুদর্শনাদি, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলতে পেরে। আমার যেটা প্রথমেই আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে আপনি কবে শান্তিনিকেতনে এসছেন, মানে প্রথম আপনার শান্তিনিকেতনের জীবন সম্পর্কে একটু বলুন। আচ্ছা দেখো, একটা কথা আমি প্রথমে বলি যে পুরোনো দিনের কথা শুনতে হলে পুরনো মানুষের কাছে যেতে হয়, তা তো ঠিকই। আমি সত্যিই পুরনো মানুষ এখানকার, কিন্তু পুরনো লোকের আবার একটা দোষ আছে, ভীষণ মানে স্মৃতিশক্তি কম থাকে। এখন একটা কথা বলছি, হঠাৎ তারিখটা হয়তো মনে পড়লো না, তাতে কোনো অসুবিধা নেই, আপনি বলুন, আপনার মতো করে বলুন। হ্যাঁ, আমার দিনটা হয়তো মনে পড়লো না, আবার এমনও হতে পারে যে ঘটনাটা উল্টো পাল্টো হয়ে গেল। যাই হোক, সেটা তোমরা বুঝে নিও। আমি এসেছিলাম এখানে 1936-এ। আচ্ছা, তখন আমি পাঠভবনে ভর্তি হয়েছিলাম, ফ্রক পড়ি। তখন তো আমাদের গুরুদেব একেবারে খুবই মানে চলাফেরাও করতেন, আমাদের সঙ্গে মানে যোগাযোগও রাখতে পারতেন তখনও। কিন্তু সেসব দিন আমরা বেশি দিন পাইনি। তারপরে তো তিনি অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ, যাই হোক, আমি এসেছি 36-এ আর স্কুলে ভর্তি পাঠভবনে 36-এ। আমি আর আমার ছোট ভাই, আমরা দুজনে এসেছি। আচ্ছা, তাহলে আপনারা তো কিছুদিনের জন্য হলেও গুরুদেবকে পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। মানে তখনকার সেই সময়কার একটু অভিজ্ঞতা আমরা শুনতে চাই। মানে এটা তো সাংঘাতিক একটা ভাগ্যের ব্যাপার না, ওনাকে আপনারা পেয়েছেন। ওই গল্পটা আমাদের বলুন। আমার মা নিজে কবি ছিলেন। আচ্ছা, সেজন্য কবি রবীন্দ্রনাথের উপরে তার খুব একটা বিশেষ শ্রদ্ধা ছিল, আর একটা আকর্ষণ ছিল যে আমি আমার ছেলে মেয়েদের কোথাও ওখানে পড়াবো। তো সেই জন্য আমার ছোট ভাই আর আমাকে ওরা ভর্তি করেছিলেন। এখন আমি কিন্তু বাঙালি নই, হ্যাঁ জানো তুমি। আচ্ছা, আমি মানে শিখ সর্দারজির মেয়ে। আচ্ছা, আপনার আসল বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাঞ্জাবে, সেই জালান্দার টালান্দার সেই সব অনেকদিন চুকে গেছে, পাকিস্তানে চলে গেছে এরকমই। কিন্তু যাই হোক, আমার বাবা বিজনেস করতেন কলকাতায়। তারপরে ওখানে আমার মা ভাবলেন যে আমি যদি, আমার শুনেছি শান্তিনিকেতন এরকম গুরুদেবের রবীন্দ্রনাথের আশ্রম আছে, তাহলে ওখানে গিয়ে দিতে পারি। তো যাই হোক, আমাকে আর আমার ভাইকে তখন ওখানে ভর্তি, আমার ভাই তখন 5 বছরের। আমরা তো হস্টেলে ভর্তি হলাম, কোনোদিন বাড়ি ছেড়ে তো থাকিনি, কিন্তু সে এক আলাদা অভিজ্ঞতা। সব কিছু জিনিস হারিয়ে গেল, কাপড় চোপড় হারিয়ে গেল, কান্নাকাটি হচ্ছে। আমি আর আমার ছোট ভাই সেই চৈতির সামনে পিছনে বসে বসে, ও আমাকে জড়াচ্ছি, আমি জড়াচ্ছি, দিদি ভাল লাগছে না, কান্নাকাটি করছি, এরকমভাবে তো আমাদের কাটলো। কিন্তু প্রথম অভিজ্ঞতা যেটা আসল, সেটা হচ্ছে গুরুদেবকে দেখার, সেটাই। হ্যাঁ, সেটাই আসল। তা আমরা শুনেছিলাম ওখান থেকে, কলকাতায় শুনেছিলাম যে এরকম গুরুদেবের কথা। কারণ ভীষণ মনের মধ্যে একটা শখ ছিল কবে তাকে দেখতে পাবো। তা আমাদের মন্দির ছিল, বুধবারের মন্দির। তো সেখানে সকালবেলা আমরা যখন গেলাম, তখন গুরুদেব সেই যেমন একটা গাড়ি, কালো গাড়িটাতে করে এসে নামলেন, জব্বা পরা, মাথায় টুপি, একটু ঝুঁকে গেছেন তখন। এসে উনি ভেতরে আসনে বসলেন, আর আমি তাকিয়ে দেখছি যে এই গুরুদেব। হঠাৎ যেন কিরম মনে হলো যে উনি তো সাধারণ মানুষ না, উনি তো বোধহয় ওপর থেকে নেমে চলে এসছেন, হঠাৎ কোনো এঞ্জেল ধরনের কাউকে সেরকম মনে হলো। তখন যাই হোক, স্তব্ধ হয়ে বসে আছি। তারপরে উনি কী সব কথা বলেছিলেন আমার কিছু মনে নেই, তবে একটা কথা খুব মনে আছে যে উনি গান, আর মানে ইন্দু দিয়েছিলেন, হ্যাঁ ভুল বললাম, ইন্দু ঘোষ বলে একজন খুব নামকরা গাইয়েছিলেন। তিনি গান করছিলেন একটা, তবু মনে রেখো, এই গানটা আমার মনে আছে। হঠাৎ গুরুদেব, মানে উনি গান করছেন, সবাই চারিদিকে নিস্তব্ধ, তার মধ্যে হঠাৎ গুরুদেব বললেন, আরে থাম থাম থাম, মন্দিরের মধ্যে বললেন? হ্যাঁ, গানের মধ্যেই। তারপরে উনি নিজে গান করতে আরম্ভ করে দিলেন।
এই ঘটনাটা আমার মনে এমন দাগ কেটেছিল যে সেটা আমি কোনোদিনও ভুলতে পারি না। তারপরে সেই প্রথম আপনার গুরুদেবকে দেখা, দর্শন দেখা না, হ্যাঁ সেই ঠিক। হ্যাঁ, তারপরে আর কিরকম ভাবে ওনাকে পেয়েছেন আপনারা? তারপরে বেশি দিন অবশ্য পাননি, ঠিকই উনি হ্যাঁ অসুস্থ হয়ে বেশি দিন পড়েন, পাইনি, তবুও আমার একটু সৌভাগ্য হয়েছিল যে আমি ওনার কাছে মানে খুব কাছাকাছি পেয়েছি আমাকে। কিভাবে সেটা? সেটা হলো এইভাবে যে গুরুদেব যে কোনো মানে ঋতুর প্রথম ফুল খুব ভালোবাসতেন। তো সেটা আমার মনে হয়েছিল যে এরকম কি করে ওনার কাছে একটু কাছাকাছি যাই, এত মুগ্ধ হয়েছিলাম। আর সবসময় দিনে রাতে সবসময় মনে হচ্ছে আবার কবে গুরুদেবকে দেখব। তখন আমি শুনলাম যে এরকমভাবে গুরুদেব প্রথম ফুলটা ভালোবাসেন। তা আমি ভাবলাম যে ঠিক আছে, কী করা যেতে পারে। তখন আমি একটা কদম ফুল কোনো রকমে জোগাড় করে আমি গুরুদেবের ওখানে গেলাম। তখন উনি পুনশ্চতে চলে এসেছেন। তারপরে পুনশ্চ যে শেষের বাড়িটা, তখন আমি সুধাকান্তদা ছিলেন ওনার মানে দেখাশোনা করার জন্য। আমি গুরুদেবকে গিয়ে সুধাকান্তদাকে গিয়ে বললাম যে সুধাকান্তদা আমি একটু গুরুদেবকে প্রণাম করতে যাব। উনি এমন ধমক লাগালেন, ভাগ ভাগ গুরুদেবকে প্রণাম, জানিস না যে গুরুদেবের শরীর ভালো না? তখন কিন্তু শরীর ওনার একটু খারাপ ছিল, মানে ঠিক যাওয়ার আগের ঘটনাটা আমি বলছি। তারপরে উনি বললেন যে না না ওসব হবে না। আর আমি তখন ছেলে মানুষ, তো তখন মনে খুব আঘাত লাগলো যে উনি বললেন যে হবে না আর আমি মেনে নেবো, সেটা হয় না। তখন আমি চেষ্টা করলাম যে আচ্ছা দেখি কোনো দিক থেকে আমি ঢুকতে পারি কি না। তখন ঘুরে ফিরে পেছন দিকে গিয়ে দেখলাম একটা জানলা আছে, তখনকার দিনে গরাদ ফরাদ থাকতো না, সেই জানলাটা একটু উঁচু, আর শুনলাম ওই ঘরে গুরুদেব শুয়ে আছেন। তখন আমি এদিক ওদিক তাকিয়ে টুকিয়ে অনেক রকম ইট পাটকে জোগাড় করে আমি জানলাটার উপরে দাঁড়ালাম। তবে এমনি করে উঁকি মেরে দেখছি যে হ্যাঁ ওই তো গুরুদেব শুয়ে আছেন। এখন কোনো রকমে আমি ঢুকি কী করে ওপরে, যাই হোক একটু ছেলেবেলায় যেমন সবাই থাকে একটু দুষ্টু বুদ্ধি ছিল। তারপরে আমি কোনো রকমে জানলার উপরে উঠলাম, উঠে ধপাস করে নেমেছি মানে ঘরের মধ্যে। আর গুরুদেব শুয়েছিলেন, চোখটা বোঝা ছিল। আর হঠাৎ বললেন কে? তখন আমি এত ভয় পেয়ে গেছি যে এবারে কি হবে, আমার বোধহয় গেল সব। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখি, উনি আমাকে, আমি এর আগে ওনাকে গানও শুনিয়েছি। আচ্ছা, আমরাও শুনবো গান, কিন্তু না তার আগে একটু শুনে নি, গল্প শুনি। হ্যাঁ, তারপরে আমি বললাম যে আমি সুদর্শনা। তা বললেন যে উনি আমাকে তখন বলতেন যে তুই আমার নাটকের রানী সুদর্শনা, তো এই জন্য রানী সুদর্শনাই বলতেন আমাকে। তুই এরকম জানলা দিয়ে টপকে এসছিস কেন? তখন আমি একটু সাহস পেয়ে গেলাম যে এখন ওরা যখন এরকমভাবে মানে ভয় দেখিয়েছিল, কিন্তু গুরুদেব তো রাগ করেনি, তার কোনো ভয় নেই। তো যাই হোক, তখন আমি ওনার কাছে গিয়ে বললেন তুই জানলা দিয়ে এসছিস কেন? আমি বললাম ওরা আমাকে বারণ করেছিল, ভেতরে বারণ করেছিল ঢুকতে। তখন এই একটা জিনিস আমার মনে এমন দাগ কেটে গেছে যে গুরুদেব তখন চোখ বুজে হাত জোর করে শুয়েছিলেন। তখন একেবারে ওপরের দিকে তাকিয়ে বললেন এরা আমাকে কেউ বুঝতে পারলো না, কি পেলে আর কে এলে আমি খুশি হই। সেটাই আমি বলছিলাম, আমি শুনেছি যে উনি বোধহয় ভীষণ ভালোবাসতেন, যে ছাত্রছাত্রীরা ওনার কাছে যখন ইচ্ছা আসবে দুষ্টুমি করবে উনি ভালোবাসতেন। আর তুই এসেছিস একটা বর্ষার প্রথম ফুল নিয়ে, তোকে ভেতরে ঢুকতে দিল না। আজ যদি কেউ আসতো কোনো ইন্টারভিউ করতে, একেবারে সঙ্গে সঙ্গে 3-4 জনকে ঢুকে দিত আমার ভেতরে। এরা আমাকে কেউ বুঝতে পারলো না। তখন আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি এই মানে মর্মটা কি এই ঘটনা। কিন্তু পরে আস্তে আস্তে মনে হলো যে একেবারে সত্যি কথা, যে উনি একটা ফুল পেলে খুশি হবেন, সেই জিনিসটা কিন্তু কেউ বুঝলো না, বারণ করে দিলেন আমাকে। যাই হোক, তারপরে তো আমি ওনাকে বললাম যে এই ফুলটা দিলাম, উনি খুব খুশি হয়ে ফুলটা নিলেন। নিয়ে তারপরে আমাকে টফি দিলেন। হ্যাঁ, আর কিছু বলেননি, মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। আমি তখনই হলো কি, সুধাকান্তদা আমাকে বারণ করেছিলেন যেতে, পর্দাটা সরিয়ে সুধাকান্তদা ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন। আর আমার তখন গর্বে বুক ফুলে আছে যে আমাকে কে পায়, আপনি কে আমাকে বকবেন। গুরুদেব আমাকে সময় মাথায় অল্প দিয়েছেন, টফি দিয়েছেন। তখন এমনি করে আমার দিকে তাকালেন, সুধাকান্তর চোখগুলো খুব বড় বড় ছিল। বললেন, তাকালেন এরকম করে, আমি ওনার দিকে সগর্বে তাকালাম একটু। তারপরে জানি কেউ কিছু বলার ইয়ে নেই,
তারপরে ওনার সামনে তাকিয়ে আমি পর্দাটা এরকম করে সরিয়ে আস্তে আস্তে আমি বেরিয়ে গেলাম। উনি কিচ্ছু বলতে পারলেন না। আচ্ছা সুদর্শনাদি, গুরুদেবের কথা তো আমরা বেশ ভালোই লাগছে শুনতে। আর একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে যে তখন যে আশ্রম জীবনটা আপনারা কিভাবে পালন করতেন? সকাল থেকে উঠে প্রচুর কাজ করতে হতো, তার সঙ্গে পড়াশোনা, খেলাধুলা সব ছিল, সেই সম্পর্কে আমাদের একটু বলুন। আশ্রম জীবনের যে মানে রুটিন ছিল সেটা মোটামুটি এখনো রয়েছে, কিন্তু সেই রুটিনের মধ্যে দিয়ে যে মানে ভেতরের যে একটা অন্য প্রাণ ছিল সেটা কিন্তু এখন নেই। সেটা নেই। তবে রুটিনগুলো এরকমই ছিল। হ্যাঁ। সকালে আমরা বৈতালিক হচ্ছে, তারপরে ক্লাস হচ্ছে, গাছের তলায় ক্লাস হচ্ছে। আচ্ছা, তার আপনাদের বোধহয় সকাল বিকেল দুবেলাই ক্লাস হতো? হ্যাঁ, তখন দুবেলাই ক্লাস হতো, পরে বন্ধ হয়ে গিয়েছিল, দুবেলাই হচ্ছে। সব থেকে বড় তফাৎ হচ্ছে যে আশ্রম জীবনে তখন এটা ছিল যে মানে পড়াশোনা যারা করাতেন, অধ্যাপক কিংবা হোস্টেলে যারা আছেন কিংবা আরও যারা আমাদের একটু বড়, যারা আমাদের দেখাশোনা করছেন, তাদের সঙ্গে সম্পর্ক আত্মীয়তার মতন ছিল। এটা সব থেকে বড় মানে এটাই কিন্তু শান্তিনিকেতনের বিশেষত্ব ছিল। তারপরে ধরো এরকমভাবে ক্লাসে বসেছি আর হাঁচলাম একটু, অমনি গোসাইজি জিজ্ঞেস করলেন যে এই তুই হাঁটছিস কেন? তা আমি বললাম সর্দি হয়েছে। অমুক ওষুধটা খেয়েছিস, তমুক ওষুধটা খেয়েছিস। আর এই যে একটা পার্সোনাল ইন্টারেস্ট, হ্যাঁ, এই জিনিসটা আমি জানি না, এখন তো আমি ওসব জানি না, কিন্তু আছে বলে মনে হয় না। তখন হয়তো এখন হয়তো বকুনি খেতে হতো, এই চুপ করে বস, হাঁটছিস কেন? তারপরে হাঁচিয়ে চিপে রাখতে হতো। যাই হোক, তা এরকমভাবে আমাদের সঙ্গে ওদের মানে সম্পর্কটা একেবারে মানে প্রত্যেকটি আমাদের প্রভাতদা ছিলেন, তনয়দা ছিলেন, তারপরে গোসাইজি ছিলেন, মশাইজি ছিলেন। আমি এদের সময় স্কুলে ছিলাম আর কি, পাঠভবনে। আর সে মানে আমাদের জীবনের প্রত্যেক ঘটনার মধ্যে যেন ওরা জড়িত ছিলেন। এই জিনিসটা এখন আছে বলে মনে হয় না। এখন মনে হয় যে এখন ছাত্রছাত্রীদের সঙ্গে মাঝখানে যেন একটা অনেকখানি ফাঁক হয়ে গেছে। আসলে সেটা খানিকটা কারণ হতে পারে যে অনেক বড় হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে। তবে এটাও ঠিকই যে মানে মনের যে যারা মানে অধ্যাপিকা আছেন তাদের ভাবধারাও পাল্টে গেছে। এরা আসছেন অনেকটা, বলতে খারাপ লাগবে, একটা চাকরি করতে, কিন্তু তখন তা ছিল না। তখন ওদের যেন মস্ত কনসার্ন ছিল যে এই ছাত্রীটা এরম হচ্ছে কেন, এই ছাত্রটা এরম হচ্ছে কেন, ও দিন দিন মুখটা শুকিয়ে যাচ্ছে, ভালো আছে তো, শরীর ভালো আছে। এই যে একটা পার্সোনাল একটা সম্পর্ক, এটা আমি জানি না, আমার মনে হয় না যে এখন অতটা আছে, কিন্তু তখন আমাদের এমন সুন্দর ছিল যে বলার কিছু না। তারপরে আবার কত রকম হাসি ঠাট্টা ক্লাসের মধ্যে সব কিছুই হতো। যেমন তনয়দা ছিলেন আমাদের, খুব সবাই জানে তনয়দা খুব ভালো পড়াতেন। এখন তনয়দা ভীষণ গম্ভীর ছিল, একদম মানে কথা কম বলে ইংরেজি পড়াতেন। তারপরে একদিন যেমন ধরো তখন আমি ফ্রক থেকে শাড়ি পরতে আরম্ভ করেছি। তখন বসে আছি, তখন উনি একটু প্রশ্ন করলেন। আমি তখন মানে একটু আমার সময় লাগলো উঠতে, কারণ শাড়িটা গুছিয়ে গেছে, উঠেছে তো। তখন উনি গম্ভীর চাচ্তেন, পুলিশে হাসতেন টাসতেন, বললেন যে এমনি তাকিয়ে বলছেন যে এখন আমি শাড়ি পরি আর কি আমি নড়ি চড়ি। এটা তনয়দা বললেন। আর আমার এত ভয় করলো, কারণ তনয়দাকে আমরা খুব ভয় পেতাম। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না যে এখনকার ছাত্রছাত্রীদের সঙ্গে এই সম্পর্কটা আছে। মানে ক্লাস ওয়ার্ক যদি না হতো, নিজের হাতে ধরে উনি হাত দিয়ে মানে এটা ঠিক নেই, পেন্সিল দিয়ে লিখে ঠিক করে দিতেন এরকম। আচ্ছা, সারাদিন তো আপনাদের অনেক রকম কাজকর্মের মধ্যে দিয়ে থাকতে হতো, খেলাধুলো, পড়াশোনা সবটাই কম্পালসারি ছিল, করতেই হবে। বাদ বাকি সময়টা মানে আমি বলছি যে ছুটির দিনগুলোতে আপনারা কি করতেন, কিভাবে কাটাতেন সময়? ছুটির দিনে আমাদের একটা খুব বড় ফ্রিডম ছিল যে এখন অনেক রকম ধরাবান্ধা নিয়ম কানুন থাকে, তো তখন খুব বেশি আমরা নিয়মে বাঁধা ছিলাম না। তো সেই জন্য অনেক সময় মানে আমরা কজন হয়তো বাইরে খেলা করছি, কয়জন হয়তো গল্প করছি, কয়জন হয়তো একটু আশেপাশে বেড়াচ্ছি, এরকমভাবেই। তবে এটাও ঠিক যে যখন পড়াশোনা করতাম তখনও আমাদের মনোভাবটা কিন্তু শান্তিনিকেতনে যেটা বিশেষত্ব ছিল, খেলাই করছি মনে হচ্ছে। সেটাই গুরুদেবের একটা গান আছে না, আমাদের যেমন খেলা তেমনি কাজ, হ্যাঁ, জানিস নাকি ভাই। তো এই মানে গানটা যে উনি লিখেছেন সেটা যে কতখানি মানে যথার্থ ছিল ওই সময়,
সেটা আমরা সৌভাগ্যক্রমে পেয়ে গেছি। এই গানটা কি আমরা একটু শুনতে পারি? না কেন, একটু না শোনান গো। না, একটা লাইন, এক লাইন। মোদের যেমন খেলা তেমনি একা, জানিস রে কি আমি ভাই? সুরও জানি না ওইটা। আচ্ছা। খেলা তেমনি রেখা জানিস নেই কি ভাই, তাই কাজকে মরা না কাবো না ডরাই, এরকম হ্যাঁ, হ্যাঁ, ছিল। হ্যাঁ, আমি ওইটা মনে নেই। আচ্ছা, আপনি একটু আগে আমাদের বললেন না যে গুরুদেবকে আপনি গান শুনিয়েছিলেন, মানে তার সেই জন্য উনি আপনাকে রানী সুদর্শনা বলে ডাকতেন। তো আমাদের, আপনি কোন গানটা প্রথম শুনেছিলেন আপনার মনে আছে? একটু আমাদের শোনান, যতটা পারবেন। আমাকে মানে সুধাকান্তরা বলেছিলেন যে একটি পাঞ্জাবি মেয়ে আছে, সে বাংলা গান করে। তো ওনার খুব একটু আগ্রহ হলো। তাছাড়া এই সমস্ত তো গুরুদেব সবাইকে একটু মানে উৎসাহ দিতেনই। তা উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি যাইনি, ভয়ে যে গুরুদেবের সামনে কে গান করবে। এটা সেই ফুল দেবার আগের ঘটনা। তারপরে যাই হোক, উনি একদিন রাস্তা দিয়ে বেরোচ্ছিলেন, মানে গাড়িতে ঘুরছিলেন, তখন জবরদস্তি আমাকে বললেন, সুধাকান্ত আমাকে ডাকলেন, গুরুদেব তোকে ডাকছেন, চল গান শোনাবি। তখন তো গেলাম কোনো রকম, গুরুদেব ডাকছেন, কিন্তু খুব ভয় হচ্ছিল যে আমি কি গান করব। তখন সন্ধে হয়ে এসছে, চারিদিকে মানে মেঘ একটু গনিয়েছে, শান্তিদা বসেছিলেন ওখানে, আরও কজন ছিলেন। আর তখন উনি বললেন যে এই যে তুই গান কর এবারে। তাই আমি বললাম যে আমি তোমার, তুমি বলতাম আপনি টাপনি না। তা আমি বললাম যে আমি তোমার গান কখনো শিখিনি, আমি করবো কী করে। তখন একটা কথা উনি বলেছিলেন, ভালোই তো হবে, আমি অন্যরকমভাবে শুনবো গানটা। কি সুন্দর কথা, না? আমার এখনো মনে আছে। আমি বললাম আমার সুর ভুল হবে, আমি বললাম ভালোই তো হবে, আমি একটু অন্য সুরে শুনবো। এই কথাটা বলাতে আমি বললাম তাহলে কিছু হবে না তো সুর ভুল টুল হলে? বললেন যে না, কিছু হবে না, গান কর। তারপরে যাই হোক, সন্ধে হয়ে এসেছিলো বলে কীরকম, আমি তো খুবই ছোটো, তখন মনে হলো ওই গানটা একদম গলা ভাঙা। ও তাতেই করুন। পূর্বাচলের পানে তাকায়, অস্তাচলের ধারে আসে, পূর্বাচলের পানে তাকায়, ডাক দিয়ে যার সাড়া না পায় তারে লাগে, আজ বাজায় তারে লাগে, আজ বাজায় বাঁশি পূর্বাচলের পানে তাকায়। বাহ, খুব সুন্দর। আর সুন্দর। আচ্ছা, ওই একটু আমরা ওই যে সে উৎসব অনুষ্ঠানে আপনারা কি করতেন, কিভাবে আপনার নাচ করতেন? তো আপনি বর্ষামঙ্গলে সব নাচ টাচ করেছেন, সেই সমস্ত বসন্ত উৎসবে প্রথম দিকে ছোটরা যেমন চলে, সেটা আমরাও চলেছি। আচ্ছা, সেই শৈশবের অভিজ্ঞতা একটু বলুন। আর গুরুদেবকে ওই উৎসব অনুষ্ঠানে আপনারা কিভাবে পেয়েছেন? একবারের কথা আমার মনে আছে, নববর্ষের উৎসব, পয়লা বৈশাখে। তখন তো পয়লা বৈশাখটা একেবারে অন্যভাবে পালন করা হতো। আম্রকুঞ্জের তলায় সকলকে মানে মিষ্টি ফল এই সমস্ত একটা ঠোঙায় করে, পাতায় করে, সবাই যারা মানে ওখানে আসতো সকলেই বসে সে প্রসাদ পেত। আর গুরুদেব তো মন্দিরে নিতেন, মন্দির নেওয়ার সে এত সুন্দর সুন্দর কথা বলতেন, কিন্তু তখন অতটা বুঝিনি তো, তবুও এটা হাঁ করে তাকিয়ে থাকতাম। উনি যখন কথা বলতেন, যখন একবারে মুগ্ধ হয়ে দেখতাম, বুঝি আর না বুঝি, কিন্তু যেন তার ভেতরের কথাটার জন্য ঠিক মনে এসে যেত এক মন দিয়ে। তখন নড়াচড়া কিছু করতাম না, খুব ভালো লাগতো শুনতে। তারপরে যখন গান টান হয়ে গেল, গানের মধ্যে আমরাও থাকতাম, একটা মানে সমবেত সঙ্গীত যেটা থাকতো। তারপরে সবাই খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, হই হুল্লোড় হলো, চেঁচামেচি হলো, কেউ বারণ করতো না। এখন হয়তো লোকে বলবে এত চেঁচাবি না, কিন্তু তখনও কেউ বারণ করতো না। এই গেল আমাদের পয়লা বৈশাখের উৎসব। তারপরে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে এখন যেরকম চারিদিকে দড়ি টাঙিয়ে আবার এই লোকজন এত বেশি হয়ে যাচ্ছে, নানান রকম হচ্ছে, তো তখন বসন্ত উৎসবটা সত্যিকারের বসন্ত উৎসব ছিল। সকলের মনেই যেন বসন্ত জেগে উঠেছে এরকমভাবে, প্রত্যেকে আনন্দে একেবারে, কেউ নাচছে, কেউ গাইছে, মানে কোনো রকম বাধা বিঘ্ন নেই তার জন্য। আর এরকম যা যেরকম ওই কবিতা পাঠ হলো কি এরকম নাচ হলো,
এইসব যেমন গান হলো যেমন হয় সেগুলো এরকমই ছিল। আচ্ছা, তবে যেন মনে হয় ওই সময়কার প্রোগ্রামের মধ্যে যেন একটা আলাদা প্রাণ ছিল, এটা মনে হয়। পৌষ মেলা তখন অনেক, তার আয়তন অনেক ছোট ছিল। আমাদের হতো মন্দিরের সামনে যে ছোট মাঠটা আছে ওইখানে পৌষ মেলা হতো। আর তখন একটা যেন ঘরোয়া ব্যাপার ছিল। আর বিশেষভাগই এই যত সব সাঁওতালিরা, তারপরে গরিবরা, এই গ্রামের লোকেরা, ওদের জিনিসপত্র যা ছিল ওটাই ওরা বেশি আনতো। এইসব সামনে একটা কাপড় গুছিয়ে বসে আছে, তার মধ্যে সেই সাঁওতালি ঝুমকো আর সাঁওতালি মাথার গয়না, আর আমরা কি শখ করে কিনতাম ওগুলো। আর তারপরে আবার ধরো গ্রামের লোকরা আনতো কোনো মাটির পুতুল, হ্যাঁ, সে পেঁচা, আমার এখনো মনে আছে পেঁচা সাজানো থাকতো। তারপরে নানান ধরনের গ্রামের জিনিস যেগুলো, সেগুলো ওরা নিয়ে আসতো। আর সবাই আমরা খুব আগ্রহ, কিন্তু আমার কত গয়না গাটি কিনে সে একবার কানে দিচ্ছি, একবার গলায় দিচ্ছি, সেই সাঁওতালদের মতন করে চুল বাঁধছি, এই সমস্ত করেছি আর খুব এনজয় করেছি। আর হ্যাঁ, খুব যাত্রা হতো ওখানে, তখন গান হতো, বাউল গান হতো। আমাদের মানে স্কুল থেকে নিয়ে যাওয়া হতো, পাঠভবন থেকে টিচার থাকতেন আমাদের সঙ্গে, তবু আমরা অনেকক্ষণ মানে দেখতে টেকতে পারতাম। তারপরে যখন কলেজে চলে গেলাম তখন তো অত আমাদের সঙ্গে কেউ থাকতে না, তখন যথেষ্ট ঘোরাফেরা করেছি। আর বাজপেয়ীজির সঙ্গে পরিচয় ওই সময়, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, উনি আমার অধ্যাপক ছিলেন, পড়াতেন। আর আমি সত্যি কথা, আমি সেদিনও বলেছিলাম যে এটা ঠিক যে একটা, উনি আমার থেকে বয়সে বড় ছিলেন, তা এটা যে ঠিক একটা যাকে বলে যে প্রেম বিবাহ সেরকম নয়। আমার এত শ্রদ্ধা হতো ওনার উপরে, তার কারণ উনি সবসময় খুব মানে পড়াশোনা তো আমাদের করাতেনই, খুবই মানে ভালো পড়াতেন, কিন্তু ধরো যে এই শ্রী অরবিন্দের কথা, গীতার কথা, ভাগবতের কথা, পুরাণের কথা, আমাদের মানে ভারতবর্ষের যার ঐতিহ্য আছে সেগুলোর কথা এমন সুন্দর করে বলতেন যে আমাদের মনটা একেবারে ঠিক মানে কনসেন্ট্রেটেড থাকতো, এদিক ওদিক যেত না। আমার খুব শ্রদ্ধা হতো। তারপরে যখন আমার বিয়ে টিয়ে ঠিক হলো, তখন আমি মাকে বললাম যে এরকম আমি তো বিয়ে করতে চাই না, জীবন সঙ্গী যদি পাওয়া যায়, মানে সঙ্গী না বলে এরকম আশ্রয় যদি একটা পাওয়া যায়, তাহলে আমি রাজি। খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনি, শব্দটা ব্যবহার করলেন, এরকম আশ্রয় যদি পাওয়া যায়, খুব ভালো লাগলো। আশ্রয় বলেই মনে নিয়েছিলাম এটা ঠিক মানে সেভাবে নিয়ে নেওয়া। সত্যিকারের আমি সারা জীবন আশ্রয় পেয়েছি। উনি আমার, আমি শুধু স্বামী ছিলেন না, উনি আমার গুরুও ছিলেন। মানে এমন একটা স্তরে উনি বাস করতেন যে মানে চেষ্টা না করেও যেন আপনি আমি অনেক কিছু ওনার কাছে পেয়ে গেছি, কারণ একসঙ্গে এত বছর কাটিয়েছি আমরা, অনেক দীর্ঘ জীবন কাটিয়ে। গুরুদেবের যে শেষ যাত্রা, শেষ সময় তো আপনারা তখন ছিলেন। হ্যাঁ, আমি তখন ছোট সেই সম্পর্কে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যখন আমরা হঠাৎ শুনলাম যে গুরুদেব খুব বেশি অসুস্থ, তো ওনার চিকিৎসাটা এখানে হবে না, কলকাতা নিয়ে যাওয়া হবে, তখন আমরা অত শত তো কিছু বুঝিনি যে কেনই বা নিয়ে যাচ্ছে। মনের মধ্যে খুব একটা ইয়ে ছিল যে কেন নিয়ে যাচ্ছে, এখানে করলেই তো হতো। কিন্তু যাই হোক, গুরুদেবের যেদিন শেষ যাত্রার দিন, সেদিন আমাদের সবাইকে বলা হলো যে আজকে গুরুদেব এই প্রায় 12টার সময় চলে গিয়েছিলেন। তখন তো আমাদের মন একেবারে কি ভারাক্রান্ত, মানে শ্রাবণের মেঘও ছিল আর মনটাও আমাদের সেরকম ভার ছিল। কোনো কথা নেই কারোর মুখে। আমরা গিয়ে উত্তরায়ণে দাঁড়িয়েছি, উত্তরায়ণের সামনে বাস এলো, তার মধ্যে গুরুদেবকে শোয়ানো হয়েছিল। আর ওই যে পুরো জানলাগুলোর মধ্যে দিয়ে এমনভাবে শোয়ানো হয়েছিল যে আমার এখনো মনে আছে যে উনি একটু মানে বালিশটা একটু উঁচু করে দেওয়া হয়েছিল যাতে উনি শুয়ে শুয়ে আমাদের দেখতে পাচ্ছেন। আর ওনার হাতটা জোর করা ছিল, মাথায় সেই কালো টুপিও ছিল। আর এমনি করে যেন মনে হচ্ছিল যে উনি গভীর প্রেমে স্নেহে, এমন একটা বন্ধন শান্তিনিকেতন তার, যে আজকে তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, এই জিনিসটা যেন ওর মুখের ভাবেই ফুটে তুলছিল। কোনো কথা তো উনি বলতে পারেননি, বলেননি। আর আমরা সেই লাইন করে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর কেউ কোনো কথা বলছে না। আস্তে আস্তে গাড়িটা, আমাদের বিশ্বভারতীর বাসটা এলো, আস্তে আস্তে করে আমাদের চোখের সামনে দিয়ে এগোতে লাগলো। আর আমরা হাত জোড় করে দাঁড়িয়ে আছি, যেন একেবারে মানে ভগবানকে দেখছি, তাকে প্রণাম করছি, ঠিক এরকম মনোভাবটা ছিল। আর খালি মনে প্রার্থনা হচ্ছে, ভগবান আমাদের গুরুদেবকে ভালো করে দিও। তারপরে দেখতে দেখতে তো আমাদের চোখের জল সকলে, সবাই মানে আমরা নিজেকেই সংযত করতে পারছি না।
তারপরে তাকে আবার গুরুদেব যখন আরেকটু এগিয়ে গেলেন তখন আবার পেছন ফিরে অনেকটা দেখলেন, সেটাও আমার মনে আছে। অনেকটা যখন বাসটা চলে গেল আর সবাই আমরা দাঁড়িয়ে যে দুই দিকে সারি সারি মাস্টারমশাইরা আমরা সকলে এমনি করে দেখেছিলেন একটুখানি। সেই ছবিও বোধহয় রবীন্দ্রভবনে আছে, নিশ্চয়ই আছে। তো এইটাই হচ্ছে ওনার শেষ যাত্রা। তারপরে তো ওখানে যাওয়ার পরে আমরা শুনলাম যে ওনার অপারেশন হয়েছে, আর ওই 7ই আগস্ট যেদিন মানে উনি মানে চলে গেছেন, তখন আমরা চা চক্করে সবাই সেই দুপুরবেলা আমার মনে আছে আমাদের খাওয়া দাওয়া বোধহয় কেউ কিছু করেনি, তখন 12টা 1টা যতটা মনে হয় আমার হবে, 1টা এরকম সময় অঝোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই জন্য একেবারে মানে প্রকৃতিও কবিকে বিদায় দিচ্ছে। হ্যাঁ, আর উনি তো বর্ষার কবি ছিলেন, এত বর্ষা ভালোবাসতেন। তখন আমরা বসে আছি, হঠাৎ এরকমভাবে ওরা অ্যানাউন্স করেছিল, আমরা নিচে বসে আছি, তখন একজন আমাদের এসেও বললেন গুরুদেব চলে গেছে। বাবা, তখন আমাদের মনে হলো যে আমাদের সমস্ত মানে দুনিয়াটাই খালি হয়ে গেল। গুরুদেব চলে গেছেন এই কথা শোনা, তবু অসুস্থ ছিলেন তো, সেটাই, কিন্তু গুরুদেব নেই ভাবাই যায় না। কারণ গুরুদেবের সঙ্গে আমাদের সকলেরই, আমার যদি সৌভাগ্য হয়েছিল খুব কাছে যাবার, তবু এখন উনি কবিগুরু রবীন্দ্রনাথ, তখন উনি আমাদের গুরুদেব ছিলেন। মানে কত যে নিকট মনে হতো, যদিও সবসময় তার সঙ্গে যে কথা বলতে পেরেছি, কাছে যেতে পেরেছি তার নয়, কিন্তু কোথাকার যেন একটা অন্তরের যোগ উনি কী করে আমাদের সঙ্গে রেখেছিলেন, এটা আমার খুব অবাক লাগে। যে এখনো তো মানে সবাই আছে, সব কিছু আছে, কিন্তু গুরুদেবের সঙ্গে আমাদের দেখাও হতো না। উনি থাকতেন উত্তরায়ণে, উনি নিজের কাজকর্মে ব্যস্ত থাকতেন, আর তার মধ্যে এমন কি করে হলো যেন মনে হতো যে উনি পরমাত্মীয়। কারণ যখন উনি চলে গেলেন তখন মানে আমরা কেউ মানে চোখের জল রাখতে পারছি না, এরকম অবস্থা। মানে মা চলে গেলে কিংবা বাবা চলে গেলে যেরকম মানুষের ভেতরে একটা ভীষণ কষ্ট হয়, আমাদের সেই কষ্টটা আমার এখনো মনে আছে। মনে হলো যে কে চলে গেল। এখনো কিন্তু জানো, যখন ভাবি না যে গুরুদেব চলে গেলেন, কোথাকার একটা ভেতরের সম্পর্ক তার সঙ্গে পাতা হয়েছিল আমাদের, যে মনে হয় যে আমাদের এত প্রিয় মানুষটা চলে গেল। এখন বুঝতে পারি জানো, যে আমাদের পরম সৌভাগ্য ছিল যে আমরা শান্তিনিকেতনে এসে পড়াশোনা করতে পেরেছি, শান্তিনিকেতনের শিক্ষা পেতে পেরেছি, আর বিশেষ করে গুরুদেবের একটু সান্নিধ্য আমরা পেয়েছি। সত্যি তাই। আর এটাও ঠিক কথা জানো, যে শান্তিনিকেতনের মধ্যে, যেটা আমি একটা আসল কথাটা বলবো, শান্তিনিকেতন মানে মধ্যে এমন একটা কিছু আছে যেটা সারা বিশ্ব সংসারে কোথাও নেই। সেটা যে লোকেট করে জানিয়ে দেওয়া যায় যে এই জিনিসটা, সেটা বলা যাবে না, সেটা কিন্তু বলা যাবে না, সেটা অনুভব করে নিতে হবে। আর দেখো, যারাই এখানে মানে এসেছেন, এখন অনেকে বলে শান্তিনিকেতন পাল্টে গেছে, শান্তিনিকেতন এরম ছিল, শান্তিনিকেতন ওরম ছিল। ঠিক আছে, এটা কালের ধর্ম, শান্তিনিকেতন পাল্টাবে, বাইরের থেকে পাল্টাবে, আমাদের সব কিছু পাল্টে যায়, একরকম থাকে না। কিন্তু ভেতরে যা আছে, শান্তিনিকেতনের অন্তরাত্মা যা আছে, আমাদের পরম প্রিয় গুরুদেব যা দিয়ে গেছেন, সেটা কিন্তু কোনোদিন যাবে না। বাইরের রূপ যতটাই আজ এখন কত আটপালিকা দাঁড়িয়েছে, কত বড় বড় মানে লোকেরা এখন বাস করছে, সব বাইরে মানে যারা পড়াতে আসছেন তারা শান্তিনিকেতনের সঙ্গে কিছু নেই, কিন্তু গুরুদেব যে জিনিসটা রেখে দিয়ে গেছে সেটা কোথাও হারাবে না, কোনোদিন হারাবে না। ঠিক, এটা থাকবে। অনেক কিছু আমরা জানলাম, অনেক মূল্যবান তথ্য আমরা পেলাম ওনার কাছ থেকে। আশা করব আবার কোনোদিন আপনার সঙ্গে গল্প করতে পারবো, কিন্তু শেষ করার আগে আরেকটা গান আমরা শুনতে চাই। আরে আমার গলা ভাঙা রয়েছে, ভাঙা গলাতেই আপনি আমাদের গান শোনান। আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, সে যে যায় না কবু দূরে, সব হতে বললাম না পুরনো লোকে নিয়ে, আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে মোরা, বারে বারে দেখি তারে
নিত্যই নূতন আমাদের শান্তিনিকেতন। আয় আমাদের শান্তিনিকেতন। কোভিড-19কে আটকাতে গেলে সঠিকভাবে হাত পরিষ্কার করা দরকার। তাই অনুসরণ করতে হবে হাত ধোয়ার এই পদ্ধতিগুলো। প্রথমে জল আর সাবান দিয়ে হাত ধুতে হবে। ভালো করে পরিষ্কার করতে হবে হাতের তালু। পরিষ্কার করতে হবে আঙুল ও আঙুলের ফাঁক। বুড়ো আঙুল ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে হাতের পাতার পেছন দিক। তারপর পরিষ্কার করতে হবে কবজি। শেষে পরিষ্কার এবং শুকনো কাপড়ে হাত মুছে ফেলতে হবে। অযথা আতঙ্কিত হবেন না। লকডাউন ও পরিচ্ছন্নতার সাধারণ নিয়মগুলো মেনে চলুন। नमस्कार। सबसे पहले मैं तमाम उन लोगों का धन्यवाद कहना चाहता हूं जो इस समय एक दूसरे की हेल्प कर रहे हैं। डॉक्टर हों, पुलिस वाले हों, नर्सेज हों, या हम अपनी गवर्नमेंट की बात कर सकते हैं। कहना बहुत आसान है, करना बहुत मुश्किल है। किसी एक चीज़ में आपको जीत प्राप्त करनी है तो एज ए टीम खेलना बहुत ज़रूरी है। आज ये इंडिविजुअल की गेम नहीं है। इंडिविजुअल की गेम सिर्फ इतना ही है कि यू स्टे होम, स्टे सेफ। ये कोशिश करें कि हम इस गलत समय में या रफ़ टाइम में कैसे उभर के निकल सकते हैं। एज ए स्पोर्ट्समैन हम यही कहेंगे, एक टीम बनकर क्या हम खेल सकते हैं, क्या हम जीत प्राप्त कर सकते हैं, वो सिर्फ समय बताएगा। लेकिन उस समय के लिए हम सबको मिलकर एकजुट होकर नमस्कार दोस्तों, जैसा कि आप सब जानते हैं कि आज सारी दुनिया में एक बहुत ही डेंजरस जानलेवा बीमारी कोरोना वायरस पूरी तरीके से फैल गई है। ये एक जंग है दोस्तों, और हमें ये जंग लड़नी है, मिलकर लड़नी है और जीतनी है। हम ये जंग तभी जीत पाएंगे जब हम एक दूसरे का साथ देंगे और गवर्नमेंट का साथ देंगे। गवर्नमेंट चाहती क्या है आपसे? सफाई, सोशल डिस्टेंस, एक दूसरे से दूर रहें, 4-5 लोग मिलकर पार्टियां ना करें। सिर्फ इतनी सी बात। ये बात इतनी सी आपके लिए, मेरे लिए है, लेकिन बुजुर्ग बच जाएंगे, बच्चों की जान बचेगी। और उनको देखिए अस्पताल में जाकर जो कितनी सेवा कर रहे हैं। डॉक्टर्स हैं, नर्सेज है, पुलिस है, आर्म्ड फोर्सेस है, आर्मी, एयर इंडिया के पायलट्स, एयर होस्टेसेस, दूध देने वाला घर पर जो आता है, सब्जी वाला, किसान, गाड़ी चलाने वाला, कितने लोग सेवा कर रहे हैं। दे आर ऑल वॉरियर्स, हमारे लिए लड़ रहे हैं। तो हमें भी अपना फ़र्ज़ अदा करना है, सिर्फ घर पर बैठकर। प्लीज़ आपसे गुजारिश है, विनती है। नमस्कार। आप अपनी पूरी फैमिली के साथ हमें चेयर करते हैं, और आज मैं आपकी पूरी फैमिली से ही बात करने आया हूँ। टीम इंडिया का हिस्सा होना एक बहुत गर्व की बात है, पर आज एक उससे भी बड़ी टीम बनने जा रही है, टीम मास्क फोर्स। नहीं समझे? जैसे हमारे प्रधानमंत्री ने कोरोना वायरस से लड़ने के लिए तरह तरह के टास्क फोर्स बनाए हैं, उसी तरह हम 130 करोड़ हिंदुस्तानियों को भी अपने घरों में कोरोना वायरस के खिलाफ बनानी है एक मास्क फोर्स। मास्क फोर्स का हिस्सा बनना बहुत ही आसान है। बस घर बैठे बैठे अपने लिए एक मास्क बनाइए, जैसे मैंने ये बनाया है। फौजी आपका मास्क कहाँ है? ये देख, मैंने ये बनाया है। ये है मेरा मास्क। और घर के बाहर इस मास्क को हमेशा पहनना है। ये मैंने बनाया है। ये किसी भी साफ कॉटन के कपड़े से बनाया जा सकता है, और डिजाइन भी जो आपको पसंद हो, है ना? बढ़िया, बहुत चंगा है। कम ऑन इंडिया,
मास्क बनाओ और मास्क फोर्स का हिस्सा बन जाओ। और हाँ, याद रहे, साथ ही 20 सेकंड तक हाथ भी धोने हैं और सामाजिक दूरी भी बनाए रखनी है। ये है मेरा मास्क। मास्क घर बैठे आसानी से कैसे बनाना है, इसकी सारी जानकारी आपको आरोग्य सेतु ऐप पर मिल जाएगी। आज ही डाउनलोड कर लीजिए। ছড়ালো প্রাণে
আমার জড়ালো ছড়ালো প্রাণে জড়ালো পাগল হাওয়া মৃত্যু মাতি হলো আমার সাথের সাথী পাগল হাওয়া মৃত্যু মাতি হলো আমার সাথের সাথী অট্টহাসে ধায় কোথা সে বারণ না মানে হারালো হারালো আজ মেঘের মাঝখানে চিত্ত আমার হারালো হারালো আজ কোথায় ছুটে চলেছে সে কোথায় কি জানে চিত্ত আমার হারালো হারালো हम आज फिर ये युद्ध लड़ने आए हैं, हम आज फिर अपना फर्ज निभाने आए हैं। हमारे भी घर वाले चिंता करते हैं, पर आज देश की कोरोना से लड़ाई है और हमारा हौसला ही तो इस जंग का सिपाही है। कोई कुछ भी कह ले या कर ले कुछ भी, हम खुद से पहले अपना देश बचाने आए हैं। इस रणभूमि में शायद सांस हमारी भी टूटेगी, पर तुम्हारे प्राण बचाने को हम खुद को निछावर करने आए हैं। वार सभी हम सह लेंगे, पर हार नहीं हम मानेंगे। इस अंधियारे से हम जीतेंगे, फिर देश को रोशन कर देंगे। हम आज फिर ये युद्ध लड़ने आए हैं, हम आज फिर अपना फर्ज निभाने आए हैं। आइए करें उन्हें नमन जिनके लिए सबसे पहले है वतन। भारत सरकार द्वारा जनहित में जारी। नमस्कार। जैसे कि आप सब जानते हैं कि हम कोरोना वायरस कोविड-19 नामक महामारी के बीच में हैं, और अगर हमें अपने आप को और अपनों को सुरक्षित रखना है तो हमें एक साथ मिलकर कुछ करना होगा। तो केवल अपनी ही नहीं, अपने आसपास के लोगों की सुरक्षा के लिए हमें इन कुछ चीज़ों का पालन करना होगा। हमारा एक छोटा कदम अनगिनत जिंदगियों को बचा सकता है। आप अपने घर में रहिए और एक साथ कहीं पर जमा मत होइए। सोशल डिस्टेंसिंग यानी दूसरों से मेल मिलाप बंद कर दीजिए। अगर किसी कारण बाहर जाना पड़े तो एक दूसरे से कम से कम 6 फीट की दूरी रखिए। अपने हाथों को साबुन और पानी से कम 20 सेकंड्स तक धोइए, स्पेशली बाहर से आने के बाद और खांसने और छींकने के बाद। अपनी आंखों, नाक और मुंह को बिना धोए हुए हाथों से छूने से बचें। जो लोग बीमार हैं उनके नज़दीक ना जाएं और उनसे दूरी बनाए रखें। अगर आप बीमार हैं तो घर पर ही अपने आप को क्वारंटीन करके रखें और सिर्फ मेडिकल हेल्प के लिए बाहर जाएं। खांसते या छींकने वक्त अपने मुंह को रुमाल से, टिश्यू पेपर से ढक लें और उपयोग किए हुए टिश्यू को कचरे में फेंक दें। उसे फिर दोबारा रीयूज ना करें। अगर टिश्यूज ना हो तो अपने आस्तीन या कोहनी में अपना मुंह ढक लें, अपने हाथों से नहीं। रोज काम में आने वाली चीज़ों को साफ रखें, जिसमें टेबल, डोर नॉब्स, लाइट स्विचेस, हैंडल, डेस्क, कंप्यूटर्स, फोन्स, कीबोर्ड, सिंक्स, फॉसेट्स और काउंटर टॉप्स को साफ रखें। ये सब चीज़ें उसमें शामिल हैं। प्लीज़ ध्यान दें कि कोरोना वायरस कोविड-19 के सिम्टम्स में बुखार, सांस की तकलीफ और खांसी शामिल है।
इसके सिम्टम्स एक्सपोजर 2 या 14 दिनों के बाद दिखाई देते हैं। यदि आपको लगता है कि आप इस महामारी से एक्सपोज हुए हैं और इसके सिम्टम्स में आपका कुछ विकास हुआ है या आपको ऐसा लगता है कि आपको कहीं ना कहीं आपको इस सिम्टम्स दिखाई दे रहे हैं, तो प्लीज़ मेडिकल सलाह के लिए अपने डॉक्टर से बात करें। सबसे इम्पोर्टेंट बात यह है कि आप सब घर पर रहें, सुरक्षित रहें और इस महामारी के सच से सूचित रहें। जय हिंद। Namaskar to everybody. We are going through pretty unique times. The virus cannot be fought unless we are homebound, unless we are in lockdown, unless we maintain social distancing. Even if you're bored, well, take this time as your introspection time. Read books, be creative, spend time with the family. I, for one, am practicing reading books, being creative, putting out videos on social media. It's different. It is nice in a sense that life has slowed down, and through the slowdown, one introspects, one looks inside, which is important in life. Hopefully, all will be right soon. Until then, take care. Please be safe. आज जबकि आप जानते हैं कि स्थिति हमारे देश में कोरोना वायरस को लेकर के इतनी खराब है, तो मैं हाथ जोड़कर आप लोगों से एक दान मांगना चाहता हूं। कृपया करके अपने घरों में रहें, घर से बाहर ना निकलें। हमारे माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी, इनका आदेश है कि हम घर पर रहें। अच्छे नागरिक होने के नाते हमें उनके आदेश का पालन करना चाहिए। घर में बने मास्क का दोबारा इस्तेमाल करने के लिए जरूरी निर्देश। मास्क को बिना साफ किए दोबारा इस्तेमाल न करें। मास्क गीला या उमस से नम हो जाए तो दूसरे मास्क का इस्तेमाल करें। मास्क को उतारते समय इसके कपड़े को ना छुएं। इसे पीछे की रबड़ या स्ट्रिंग के जरिए ही उतारें। घर में बने मास्क को कैसे साफ करें? मास्क उतारने के तुरंत बाद इसे साबुन के पानी या नमक मिले उबलते पानी में डालकर साफ करें। इसे कम से कम 5 घंटे धूप में सुखाएं। अगर धूप ना हो तो प्रेशर कुकर में करीब 10 मिनट तक उबालकर इसे सुखाएं। अगर प्रेशर कुकर भी ना हो तो नमक वाले पानी में 15 मिनट तक उबालें। मास्क साफ करने का एक और तरीका, साबुन से धोने के बाद इस पर 5 मिनट तक गर्म प्रेस का इस्तेमाल करें। 2 मास्क रखें, एक पहने और दूसरा धोएं और सुखाएं। मास्क को स्टोर करने की विधि, एक प्लास्टिक बैग को साबुन और पानी से अच्छी तरह से धोएं। इसे अच्छी तरह से दोनों ओर से सुखाएं और फिर साफ किए हुए मास्क को इसमें रखें। इसे अच्छी तरह से सील करिए। পথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে কুটিল কুপথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে কুটিল কুপথ ধরিয়া তব শান্তি সৌধ মঙ্গল কেতু আর দেখিনে কিসে ফেলিল যেন গো আবরিয়া কিসে ফেলিল যেন গো আবরিয়া উঠিল কুপথ ধরিয়া
এই দীর্ঘ প্রবাস যামিনী আমারে ডুবায় রাখিল তিমিরে। এই দীর্ঘ প্রবাস যামিনী আমারে ডুবায় রাখিল তিমিরে। আর প্রভাত হলো না, আধার গেল না, প্রভাত হলো না, আধার গেল না, আলোক দিল না মিহিরে। কবে আসিয়াছি, কোথা আসিয়াছি, কবে আসিয়াছি, কোথা আসিয়াছি, কেন আসিয়াছি, গেছি পাশরিয়া, কেন আসিয়াছি, গেছি পাশরিয়া। কুটিল কুপথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে। কুটিল কুপথ ধরিয়া। আমি তোমারি পতাকা করিয়া লক্ষ্য আসিয়াছি গৃহ ছাড়িয়া। আমি তোমারি পতাকা করিয়া লক্ষ্য আসিয়াছি গৃহ ছাড়িয়া। আমায় কণ্টক বনে কি লইল টানি, কণ্টক বনে কি লইল টানি, পাথেও লইল কাড়িয়া হে। যদি জাগিতেছ প্রভু দেখিতেছ, যদি জাগিতেছ প্রভু দেখিতেছ, তবে লয়ে চলো আলো ভিতরিয়া, তবে লয়ে চলো আলো ভিতরিয়া। উঠিল কুপথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে। উঠিল কুপথ ধরিয়া তব শান্তি সৌধ মঙ্গল কেতু আর দেখিনে। কিসে ফেলিল যেন গো আবরিয়া, কিসে ফেলিল যেন গো আবরিয়া। উঠিল কুপথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে। উঠিল কুপথ ধরিয়া। मानवता पर संकट, कोरोना है विकट, अदृश्य शत्रु को हराकर होना है सशक्त। कोरोना संक्रमण को रोकने के लिए मास्क क्यों है जरूरी? कोरोना की रोकथाम के लिए मास्क पहनना बहुत जरूरी है। मास्क पहनना ही काफी नहीं है, बल्कि मास्क को ठीक से साफ करना और सही जगह रखना भी जरूरी है। मास्क के प्रकार और उनकी विशेषताएं। मास्क दो प्रकार के होते हैं, डिस्पोजेबल मास्क और घर में बने यानी होममेड मास्क। डिस्पोजेबल को कभी नहीं धोना चाहिए, जबकि घर में बने मास्क को धोकर फिर से इस्तेमाल करना संभव है। डिस्पोजेबल मास्क को इस्तेमाल के बाद किसी ढक्कन वाले डस्टबिन में फेंकें। घर में बना मास्क अच्छी तरह धोकर ही दोबारा इस्तेमाल करें। घर में मास्क बनाने की विधि। घर पर मास्क बनाने के लिए सिर्फ कॉटन के कपड़े का इस्तेमाल करें। मास्क बनाने के लिए कॉटन के कपड़े की 4 पतली पट्टी, कैंची और सिलाई मशीन की जरूरत होगी। मास्क इस तरह से बनाएं कि मुंह और नाक अच्छी तरह से ढक जाए।
a koti namaskaram to all those medicos, policemen and other officials who are taking care of thousands of people at this hour when the whole humanity is fighting against an unseen enemy. Please listen to what our Honorable Prime Minister asked all of us. Stay home, stay safely, be responsible, responsibility for your own self and be responsible for the entire society. Thank you. We've done really well so far to limit the spread of this COVID-19, but the challenges has grown upon us. It's important to maintain what we are doing so far, continue with the protocols that we are being advised, keep social distancing. It's so important. We hear flattening the curve, keep social distancing. Let's maintain personal hygiene. Wash our hands regularly, soap and water, 20 seconds. Remember, let's not do anything silly, avoid large congregations. We know all this, but from time to time, it's just good to tell each other these things so that we ensure that this COVID-19 just stays where it is and doesn't spread within the community. We've done well so far. Let's continue. दोस्तों, आज हम सब एक बहुत ही मुश्किल दौर से गुजर रहे हैं। कोरोना वायरस एक ऐसी सच्चाई है जो ज़ोरों से फैल रही है और अब हम इस बीमारी से, इस सच्चाई से, इन हालातों से हम मुंह नहीं मोड़ सकते हैं। हमें इसका सामना करना है और सामना करने के लिए कुछ कदम हैं जो हम उठा सकते हैं, जो इस महामारी को रोक सकती हैं। सबसे पहला कदम है अपने हाथों को, अपने आप को साफ रखना। साबुन से अपने हाथों को धोएं हर 1 घंटे पे। ये बहुत ही एक आसान रास्ता है इस महामारी को रोकने का, प्लीज़ कीजिए। दूसरा कदम है सोशल डिस्टेंसिंग का। एक दूसरे से कम 6 फीट की दूरी पर रहें। आइए थोड़ा जिम्मेदार बनते हैं, इस वायरस से लड़ते हैं। हम सब एक साथ हैं इसमें, एक दूसरे का ख्याल रखते हैं। ऑल द बेस्ट। नमस्कार, मैं हूं रवीना टंडन और मेरी आपसे अपील है कि इस वक्त सुरक्षा बहुत जरूरी है। इसीलिए जरूरी है कि आप और आपका परिवार घर पर ही रहें। हम घर पर रहकर किताबें पढ़ सकते हैं, फिल्में देख सकते हैं, घर के बच्चों के साथ खेल खेल सकते हैं और बच्चे भी ऑनलाइन ऐप के जरिए पढ़ाई कर सकते हैं। बड़ों के साथ बैठकर कहानियां सुनिए, बड़ा मजा आएगा। प्लीज चिंतित मत होइए। जो आपके रोज की सुविधाएं हैं जैसे किराने की दुकान और दवाइयों की दुकान, वो लगातार खुली रहेंगी। अपने गवर्नमेंट और एडमिनिस्ट्रेशन की सुनिए। प्लीज बी सेफ, प्लीज स्टे एट होम। यही हमारी आपसे विनती है। जय हिंद।